আসসালামু আলাইকুম। আমি প্রফেসর শাহিনা আক্তার বানু, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে বিভাগীয় সিদ্ধান্তে আজ আমি অনলাইনে ক্লাস গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহাদুর্যোগে এখন নিশ্চয়ই তোমরা বাড়িতে আছো, নিরাপদে আছো। আশা রাখি তোমরা সবাই আত্মীয় পরিজন কে নিয়ে ভালো আছে। অনেকেই হয়তো সঙ্গে করে বই নিয়ে যেতে পারোনি, কিংবা তোমাদের সাথে হয়তো বই নেই। আমি তোমাদেরকে চেষ্টা করব মোটামুটি ভাবে আমি যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি যেন তোমরা বাসায় আমার ক্লাস অনুসরণ করে তোমরা যেন কিছুটা হলেও বুঝতে পারো, পড়াশোনার সাথে সম্পৃক্ত হতে পারো, থাকতে পারো এবং এই সময়টা কিছুটা হলেও কাজে লাগাতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, শুনে নাও আমি তোমাদেরকে কি পড়াবো। আমি অনার্স তৃতীয় বর্ষের সিম্বলিক লজিকের উপর ক্লাস নেব। আমার সাথে এই সিম্বলিক লজিক গ্রন্থটি আমাদের বিভাগীয় আরেকজন শিক্ষক পড়াবেন। তিনি হচ্ছেন জনাব জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। তো প্রথমেই আসো আমরা একটু দেখে নিই আমাদের কোর্স টাইটেল, মার্কস এবং টেক্সট বই সম্পর্কে এট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই। কোর্স নাম্বার দেখো, ফিল্ড 303, সিম্বলিক লজিক কোর্স টাইটেল। এর দুটি গ্রুপ আছে, একটি গ্রুপ হলো প্রপোজিশনাল ক্যালকুলাস, আরেকটি গ্রুপ হলো বি প্রেডিকেট ক্যালকুলাস। এখানে মার্কস হচ্ছে 100 এবং টেক্সট বুক হচ্ছে তোমাদের সিম্বলিক লজিক সিলেক্টেড চ্যাপ্টার। এবং চ্যাপ্টারের অর্থাৎ টোটাল সিম্বলিক লজিক বইটির লেখক হচ্ছেন I.M. কপি, 6th এডিশনের। আমরা দেখে নিলাম। এখন আসো আমি কোন প্রশ্নটি দিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা কি, প্রতীক ও সংকেত কি এবং এদের শ্রেণী বিভাগ। প্রকৃতপক্ষে বিস্তৃত আলোচনা করা হয়তো সম্ভব হয়ে উঠবে না, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে মোটামুটি একটি ধারণা দেওয়ার জন্য। আশা রাখছি তোমরা এতে উপকৃত হবে। প্রতীকী যুক্তিবিদ্যা, আমরা এই শব্দটি উচ্চারণ করা মাত্রই আমরা বুঝি এমন একটি যুক্তিবিদ্যা যেখানে প্রতীক ব্যবহার করা হয়। তো প্রতীকী যুক্তিবিদ্যা যদিও 19 শতকে একটি গবেষণার ফলাফল, যা আজকে তোমরা পড়ছো, আমরা যেটা তোমাদেরকে পড়াই, এটি কিন্তু আজকের ইতিহাসের ফলাফল না, এটি কিন্তু অতীত ধারাবাহিকতায় এসে এসে একটি গবেষণার ফল। আসো আমরা সেই সিম্বলিক লজিকের একটু অতীত ইতিহাস জেনে নেই। যদি সেটা না জানি তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা কি সেই বিষয়টি বোঝা হয়ে উঠবে না, মনে হয় সম্ভব হবে না। তোমরা জানো জীবন ও জগৎ সম্পর্কে কৌতূহলী মনের জিজ্ঞাসা থেকে যে দর্শনের যাত্রা শুরু হয়েছে সে আয়নীয় জগতে, সে সময় থেকেই শুধু তত্ত্বগত আলোচনা না, সঙ্গে সঙ্গে যুক্তির আলোচনাও ছিল। আমরা আয়নীয় দার্শনিক থেলিসের কথা জানি, যিনি জগৎ সৃষ্টির মূলে আদি সত্তা হিসাবে পানিকে গ্রহণ করেছিলেন এবং পানির কথা তিনি বলেছিলেন। সেই পানি যে জগৎ সৃষ্টির মূলে, এটি কিন্তু এখন ওয়াটার থিওরি বা ওয়াটার ফিলোসফি হিসাবে বিজ্ঞজনদের কাছে এবং পণ্ডিত মহলে সুধীজনদের কাছে কিন্তু প্রশংসিত, এবং এই থিওরি কিন্তু এখনো পদার্থ বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। সেটি কিভাবে সম্ভব হয়েছে? এটি কি শুধু তত্ত্বকথা ছিল? না, সেখানে যুক্তিও ছিল। কেন জগৎ সৃষ্টির মূলে থেলিস পানির কথা বলে গিয়েছে।
তবে সেখানে হয়তো তত্ত্বকথা অনেক ছিল, যুক্তি হয়তো কম ছিল। সেই যুক্তির স্বল্প ধারা একটি পর্যায়ে এসে সর্বপ্রথম এরিস্টটলের হাতে খ্রিস্টপূর্ব 4th শতকে, আমি আবার বলছি খ্রিস্টপূর্ব 4th শতকে এরিস্টটলের হাত ধরে এই যুক্তিবিদ্যার শাস্ত্রগত যাত্রা শুরু হয়। এবং এরিস্টটলের হাতে যে যুক্তিবিদ্যাটা শুরু হয় তাকে সনাতনী যুক্তিবিদ্যা বা সাধারণ যুক্তিবিদ্যা হিসাবে চিহ্নিত করা হয়। গেল যুক্তিবিদ্যার সূচনা। এরপরে সর্বপ্রথম পরবর্তীতে ইংরেজ গণিতবিদ জর্জ বুল এরিস্টটলের সনাতনী যুক্তিবিদ্যায় যে যুক্তিগুলো ছিল সেই যুক্তিতে তিনি কি করলেন, সর্বপ্রথম বীজ গণিতের প্রতীক ও পদ্ধতি ব্যবহার করে এরিস্টটল যে যুক্তি ধারাগুলো দিয়েছেন যুক্তিবিদ্যায় সেগুলোতে প্রতীক প্রয়োগ করে সত্যতা ও বৈধতা নির্ণয় করার প্রচেষ্টা চালান। বোঝা যাচ্ছে যে অতীত থেকে কিভাবে হেঁটে হেঁটে সর্বপ্রথম ইংরেজ যুক্তিবিদ এবং গণিতজ্ঞ, বীজ গণিতজ্ঞ জর্জ বুল কি করলেন, এরিস্টটলের যুক্তি ধারার মধ্যে বীজ গণিতের প্রতীক ব্যবহার করে এবং প্রণালী ব্যবহার করে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ের চেষ্টা করলেন। এ গেল। এরপরে আসো আরেকটি ধারা আমরা লক্ষ্য করি, ডি মর্গান, তিনি একজন গণিতবিদ, তার সঙ্গে সিএস পার্স, আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক পদার্থবিদ সিএস পার্স, এরা দুজন মিলে কি করলেন, এরিস্টটলের যুক্তিবিদ্যায় না, তারা স্বাধীনভাবে নিজস্ব ধারায় যুক্তিবিদ্যার সংক্ষিপ্ত প্রতীক প্রণালী প্রবর্তন করলেন। তাহলে ব্যাপারটি দাঁড়ালো এখানে কংসে একটি ধারা হলো এরিস্টটলকে কেন্দ্র করে, কিন্তু খংসে যে একটি আলাদা ধারা তৈরি হলো যুক্তিবিদ্যা। এরা দুজন যুক্তিবিদ্যায় স্বাধীনভাবে নতুন ধারা সংক্ষিপ্ত প্রতীক প্রণালী প্রণয়ন করলেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে জার্মান দার্শনিক গোটলব ফ্রেগে, ইটালীয় বিজ্ঞানী গুইসেপ পিয়ানো, ইংরেজ দার্শনিক এবং বিজ্ঞানী এবং গণিতজ্ঞ হোয়াইট হেড, তার বন্ধু বার্টন রাসেল, যাকে আমরা দর্শনের প্রতি ক্ষেত্রেই পড়ে যাব, এরা এই 4 জন মিলে আরেকটি নতুন ধারণা, এই দুটি ধারাকে সমন্বয় করে অর্থাৎ জর্জ বুলের ধারাটিকে গ্রহণ করলেন এবং ডি মর্গান সিএস পার্সের ধারাটিকেও গ্রহণ করলেন। দুটি ধারাকে সমন্বয় করে একটি তৃতীয় ধারা সূচনা করলেন। ফলাফল কি হলো, পরবর্তী 19 শতকে আইএম কপি তার গবেষণায় কি করলেন, বাচনিক ধারাটাকে, অর্থাৎ এরিস্টটল থেকে যে যুক্তি ধারা বাচনিক ধারা শুরু হয়েছিল সে বাচনিক ধারাকে কেন্দ্র করে সাধারণ যুক্তিবিদ্যা এবং পরবর্তী পর্যায়ে যে ডি মর্গান, তারপরে হচ্ছে এই যে 4 জন যে আরেকটি ধারা নতুনত্ব ধারা তৈরি করলে তারা গণিতকে কেন্দ্র করে একটি গাণিতিক ধারা যুক্তিবিদ্যায় প্রয়োগ করলেন এবং একটি ধারা সৃষ্টি করলেন, স্থাপন করলেন। ফলে কি হলো, আমরা আধুনিক কালে এসে যুক্তিবিদ্যার দুটি ধারাকে লক্ষ্য করি, সফল ধারাকে লক্ষ্য করি। একটি হলো এরিস্টটলকে কেন্দ্র করে যে বাচনিক ধারা শুরু হয়েছিল
তার একটি ধারা, সেটি হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যা। আর ডি মর্গান, পার্স, ফ্রেগে, পিয়ানো, হোয়াইটহেড, রাসেল ধারাটি তৈরি হলো, সেটিরই একটি বিস্তৃত, পরিণত এবং সবচেয়ে আধুনিক এবং জনপ্রিয় একটি ধারা আমরা পেলাম, সেটি হচ্ছে আইএম কপি, সিম্বলিক লজিক। আজকের লজিকের পথ চলা ধারাবাহিকভাবে এইভাবে এসেছে। চতুর্থ কেন, তারও আগে হচ্ছে তার ইতিহাস। সেই ইতিহাসের পথ বেয়ে বেয়ে এই যুক্তিবিদ্যা, যা যে এরিস্টটলের হাত ধরে সূচনা হয়েছিল, ক্রমান্বয়ে সে হাত থেকে ধরে ধরে এটি জগৎ জীবন যেমন পরিবর্তনশীল, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র তেমন পরিবর্তনশীল। সেই পরিবর্তনের ধারায় যুক্তিবিদ্যাও পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, বর্ধিত হয়েছে এবং শেষ পর্যন্ত আজকের এই জনপ্রিয় বিষয় প্রতীকী যুক্তিবিদ্যাটি আমরা পেয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এই হলো প্রতীকী যুক্তিবিদ্যার অতীত থেকে হেঁটে বর্তমানে চলে আসা এই ক্রম ইতিহাসের অংশ। এখন আসো আমরা শুনি প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে। প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিদ্যা যা ভাষায় প্রকাশিত চিন্তা, বচন বা যুক্তির পরিবর্তে প্রতীক ও চিহ্ন ব্যবহার করে, প্রতীক, চিহ্ন বা সংকেত ব্যবহার করে যখন কোনো বচন থেকে বচনাকার তৈরি করা হয়, যুক্তি থেকে যুক্তির আকার তৈরি করা হয় এবং তাদের সত্য এবং মিথ্যা, বৈধতা এবং অবৈধতা যাচাই করা হয়, সেই বিদ্যাটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। প্রতীকী যুক্তিবিদ্যা বচন এবং যুক্তি এই দুটি শব্দকে প্রতি সময়ে প্রতি পাতায় ব্যবহার হতে দেখবে। তাহলে একটু শুনে নেওয়া যাক বচন কি। বচন হচ্ছে আমরা যে ভাষা ব্যবহার করে একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি করতে পারি বা কোনো কিছুকে প্রকাশ করি, সেটাই হচ্ছে বচন। যেমন দুধ সাদা, চাঁদ সুন্দর। এই বচনকে প্রতিকায়ন করে তার সত্য এবং মিথ্যা যাচাই করা যায়। অর্থাৎ বচনের সম্পর্ক কিন্তু হচ্ছে সত্য এবং মিথ্যার সাথে। অর্থাৎ বচনের ধর্ম হচ্ছে সেটি হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। কিভাবে সেটি প্রমাণ করা যায়? বচনে প্রতীক ব্যবহার করে, সংকেত ব্যবহার করে বা চিহ্ন ব্যবহার করে তার বৈধতা নির্ণয় করা যায়, অর্থাৎ সত্যতা নির্ণয় করা যায়। আবার যুক্তি, ভাষায় প্রকাশিত যুক্তি, সেখানে যখন প্রতীক ব্যবহার করা হয় এবং ওই প্রতীকের মাধ্যমে সেই যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা যায়। তাহলে ব্যাপারটি দাঁড়াচ্ছে যে বচনের ধর্ম বা বচনের বৈশিষ্ট্য হচ্ছে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। অর্থাৎ বচন রিলেটেড হলো সত্য এবং মিথ্যা হওয়ার সাথে, আর যুক্তি রিলেটেড হচ্ছে বা সম্পর্কিত হচ্ছে বৈধ এবং অবৈধ হওয়ার সাথে। কিন্তু এগুলো করতে হবে প্রতীক ব্যবহার করে। বচন সরল হতে পারে, জটিলও হতে পারে। সরল বচন তো আমরা সহজেই বুঝি, কিন্তু জটিল বচন বা যুক্তি কিন্তু আমরা সহজেই বুঝি না। সেজন্যই কিন্তু প্রতীক ব্যবহার করে তার সত্যতা এবং বৈধতা নির্ণয় করতে হবে। আমরা বচন এবং যুক্তির কথা বললাম। যুক্তিবিদ কপি 4 রকম
চার রকম বচনের কথা বলেন। একটি হচ্ছে সংযোগী, বৈকল্পিক, প্রাকল্পিক এবং সমমানিক। যুক্তিবিদ কপির মতে বচন হচ্ছে চার রকমের: সংযোগী, বৈকল্পিক, প্রাকল্পিক এবং সমমানিক বচন। এই বচনগুলোকে ভেঙ্গে প্রতিকায়ন করে বা প্রতিগায়ন করে তার সত্যতা বা মিথ্যাত্ব এবং যুক্তিকে তার বৈধতা এবং অবৈধতা নির্ণয় করতে হয়। বচনের পরে আসে আরো কিছু বিষয়। প্রতীকী যুক্তিবিদ্যা শুধু বচন বা যুক্তি এই দুটি শব্দ নিয়ে আলোচনা করে না বা কাজ করে না। তার সঙ্গে আছে বচন যখন কোনো সংকেত দ্বারা যুক্ত হয়, প্রতীক দ্বারা যুক্ত হয়, তখন সেটি হয়ে যায় বচনাকার। আবার একাধিক বচনাকার যুক্ত হয়ে বা একাধিক যুক্তি যুক্ত হয়ে যুক্তির আকার তৈরি করে। তার মানে বচন থেকে বচনাকার, যুক্তি থেকে যুক্তির আকার। আবার যুক্তি এবং যুক্তির আকারকে কিন্তু ন্যায় ও ন্যায়াকারও বলা হয়। এর পরের আলোচনায় আসি, সেটি হচ্ছে আবার একটু পিছনে ফেরা। যেমন আমাদের যুক্তিবিদ্যার কিন্তু প্রাণ হচ্ছে অনুমান। প্রাণ ছাড়া কি কোনো কিছু টিকে? তেমনি যুক্তিবিদ্যা কিন্তু অনুমান ছাড়া চলে না। অনুমান কি? ইংরেজি ইনফারেন্স শব্দের বাংলা হচ্ছে অনুমান। জানা থেকে অজানায় গমন করাটাই হচ্ছে অনুমান। আমরা প্রাত্যহিক জীবনে অবিরত অনুমানের মাধ্যমে অগ্রসর হই। যেমন বৃষ্টি, ঘুম থেকে উঠে যখন আমরা আকাশে কখনো বৃষ্টি দেখি না, কিন্তু উঠান ভিজা দেখি, তখন কিন্তু আমরা বুঝি যে বৃষ্টি হয়েছে। আমরা ফুলের কোনো সুগন্ধ পেলে আশেপাশে খুঁজে আমরা কিন্তু বুঝে যাই যে ফুলটি না পেলেও যে আশেপাশে ফুল আছে। তার মানে জানা থেকে অজানায় গমন করার প্রক্রিয়াটি হচ্ছে অনুমান। এই অনুমান সে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসে, সে এরিস্টটলের সময় হতে। এরিস্টটল তো অনুমান থেকে যুক্তি তৈরি করতেন। এই অনুমান দুই রকম। একটিকে বলা হয় অবরোহ অনুমান, আরেকটিকে বলা হয় আরোহ অনুমান। ডিডাকটিভ ইনফারেন্স এবং ইনডাকটিভ ইনফারেন্স। অবরোহ অনুমান হচ্ছে জানা থেকে তো অজানাই আমরা যাই, কিন্তু অবরোহ অনুমানে আমরা সামান্য থেকে বিশেষে যাই। অর্থাৎ আমরা অনেক বিষয় নিয়ে অনেক কিছু বেশি চিন্তা করি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করি কম। আবার কখনো আমাদের অনুমানের প্রক্রিয়াটি এমন হয় যে প্রত্যেকটা জিনিস দেখে 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 বুঝে বুঝে আমরা একটা ইন্ডাকটিভ লেপ বা আরোহমূলক লাফ দিয়ে একটি সার্বিক অবস্থানে চলে যাই। সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে আরোহ। একটু শুনে নিই যে কোন উদাহরণটা অবরোহ। যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। আমরা এখানে কি করেছি? সকল মানুষ থেকে একজন মানুষের মরণশীলতার উপস্থিত হয়েছে। আবার রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল। আমরা এই চারজনকে মরতে দেখে অনেক বড় একটি সিদ্ধান্তে চলে গেলাম। এই যে কম থেকে বেশিতে বা ব্যাপকে গমন করার প্রক্রিয়া, এইটির যে মাঝখানে ফাঁক, এটিকে বলা হয় ইন্ডাকটিভ লেপ বা আরোহাত্মক লেপ। এই প্রক্রিয়াটি নিয়ে কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা কথা বলে না। প্রতীকী যুক্তিবিদ্যা কথা বলে, আলোচনা করে, বিষয়বস্তু হচ্ছে অবরোহ অনুমানকে নিয়ে। অবরোহ অনুমান প্রক্রিয়ায় এই যে
বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে, সামান্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে, এখানে দুই রকম সত্যতাকে খুঁজে বেড়ায়। একটি হচ্ছে রূপগত সত্য বা আকারগত সত্য, আরেকটি হচ্ছে বস্তুগত সত্য। বোঝা যাচ্ছে না? রূপগত সত্য বা আকারগত সত্য, এটির কোনো বস্তুগত ভিত্তি নেই। এখানে নিয়ম কানুন অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলেই তাকে সত্য বলে চিহ্নিত করা হবে। আর বস্তুগত সত্য হচ্ছে যখন বক্তব্যের সাথে বাস্তবতার মিল থাকে, দুধ সাদা, এটি হচ্ছে একটি বস্তুগত সত্য। কিন্তু ঘোড়ার ডিম, এটি কিন্তু বস্তুগত সত্য নয়। কিন্তু যুক্তিবিদ্যায় এই ধরনের অনুমান আলোচনা করা হয়। কি কারণে? ওই যে সত্য মিথ্যা, বৈধ অবৈধ হওয়া, এই বিষয়গুলোকে চিহ্নিত করার জন্যই। কারণ রূপগত সত্য বা আকারগত সত্যতাও যেমন অনুমান নির্ভর না, বিভিন্ন বিধি বা প্রণালী ব্যবহার করে দেখা যায় তার সত্যতা বা মিথ্যাত্ব, তেমনি বস্তুগত সত্যতাও নির্ণয় করা যায়। তো তাহলে প্রতীকী যুক্তিবিদ্যায় কি গ্রহণ করতে হবে? প্রতীক, সংকেত বা চিহ্ন। প্রতীকায়নের মাধ্যমে বচন এবং যুক্তির, বচনাকার এবং যুক্তির আকারের কি করা হয়? সত্যতা এবং মিথ্যাত্ব নির্ণয় করা হয়। আমরা একটু দেখে নিই যে কোনটা বচনাকার আর কোনটা ন্যায়াকার বা কোনটা যুক্তি ও যুক্তির আকার। এখানে দেখো বচন, এটি একটি সরল বচন, দুধ সাদা। বচনাকার, একাধিক বচন যুক্ত হয়ে বচনাকার তৈরি হয়। যুক্তি, যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়। এবং যুক্তির আকার, আমরা একটি পূর্ণাঙ্গ ফর্ম দেখব। যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়, মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে। এভাবে দেখা যায় প্রতীকী যুক্তিবিদ্যা। প্রতীকের মাধ্যমে বচন, যুক্তি, বচনাকার এবং যুক্তির আকার নিয়ে সত্যতা এবং মিথ্যাত্ব নির্ণয় করে থাকে। প্রতীকী যুক্তিবিদ্যার এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রতীক কি, সংকেত কি। প্রতীক এবং সংকেতের কিছু শ্রেণী বিভাগ নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রতীক হচ্ছে যুক্তিবিদ্যার প্রাণ, যার ইংরেজি হচ্ছে সিম্বল। যখন কোনো বক্তব্য বা বিষয়ের পরিবর্তে অন্য একটি বিষয়কে গ্রহণ করে এবং তার সঙ্গে চিহ্ন বা সংকেত ব্যবহার করে বৈধতা বা অবৈধতা নির্ণয় করা সাহায্য হয়, সেই চিহ্নকেই বা সেই প্রতিনিধিত্বকারী বিষয়টিকেই প্রতীক বলা হয়। সাধারণভাবে আমরা বলতে পারি প্রতীক হচ্ছে স্বাধীনভাবে বা স্বেচ্ছায় আমরা যে কোনো বিষয়কে লিখিত, কথিত কিংবা প্রথাগতভাবে প্রতিনিধিত্বকারী চিহ্নকে বা বিষয়কে প্রতীক হিসাবে গ্রহণ করতে পারি বা চিহ্নিত করতে পারি। প্রতীক হতে গেলে প্রতীকের তিনটি বৈশিষ্ট্য লাগে বা পূর্ব শর্ত লাগে। প্রতীকটি হতে হবে একটা বিষয়ের প্রতীক হচ্ছে আরেকটা বিষয়। যেমন দুধ সাদা, আমরা এরকম একটি বচনের প্রতীক হিসাবে বা প্রতিনিধিত্বকারী হিসাবে আমি পি
এই রকম একটি চিহ্নকে গ্রহণ বা সংকেতকে গ্রহণ করতে পারে, তখন এটিকে বলা হবে প্রতীক। তাহলে দেখা যাচ্ছে যখন একটি বক্তব্য বা বিষয় বা ঘটনার বা কোনো বচন বা কোনো যুক্তির পরিবর্তে যখন আমরা প্রতিনিধিত্বকারী অন্য কোনো বিষয়কে গ্রহণ করি বা চিহ্নিত করি, সেটা মৌখিক বা লিখিত বা প্রথাগতভাবে গ্রহণকৃত, সেই সব বিষয়গুলোকে প্রতীক বলা হয়। তাহলে প্রতীক হতে গেলে একটি প্রতিনিধিত্বকারী চিহ্ন থাকতে হবে, সেই চিহ্নটির একটি সুনির্দিষ্ট অর্থ থাকতে হবে, তার সুনির্দিষ্টতা থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে একজন ব্যাখ্যাকারী। তাহলে প্রতীক হতে গেলে তিনটি বিষয় থাকতে হবে: প্রতিনিধিত্বকারী একটি বিষয়, সুনির্দিষ্ট বিষয়, আর হচ্ছে একজন ব্যাখ্যাকারী। তাহলেই একটি চিহ্ন পরিপূর্ণ প্রতীক হিসাবে গ্রহণ করা হবে। প্রতীক কি করে? প্রতীক অনেক জটিল বক্তব্যকে সহজ করে দেয়। কিভাবে সহজ করে? সেগুলোকে ভেঙ্গে ভেঙ্গে সরল করে করে প্রতীকায়ন বা গায়ন করে করে অগ্রসর হয়। ভাষার দুর্বোধ্যতা দূর করে, অর্থের দুর্বোধ্যতা দূর করে এবং শেষ পর্যন্ত সত্যতা এবং মিথ্যাত্ব বা বৈধতা নির্ণয় করে দেয়। এই হচ্ছে প্রতীকের কাজ। প্রতীকের প্রকারভেদ নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। প্রতীক আমরা একটু দেখি, অনেক বইয়ে অনেক রকমের প্রতীকের শ্রেণী বিভাগ আছে। আমরা মোটামুটি প্রতীক দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সংক্ষিপ্ত প্রতীক। এমন কিছু প্রতীক আছে যেগুলোকে সংক্ষেপ করে বলা হয় বা করা হয়, যেমন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইসব প্রতীককে বলা হয় সংক্ষিপ্ত প্রতীক। দৃষ্টান্তমূলক প্রতীক, এই দৃষ্টান্তমূলক প্রতীক এগুলো পরিবর্তনশীল। তুমি উদাহরণে যে কোনো ভাবে ইচ্ছাকৃত ভাবে প্রতীক ব্যবহার করতে পারো। এগুলো বর্ণমালার ক, খ, গ হতে পারে, ABC ইত্যাদি ইংরেজি বর্ণমালার এগুলো আবার যে জায়গায় তুমি ABC ব্যবহার করছো সে জায়গায় আরেকবার হয়তো তুমি ক, খ ব্যবহার করছো। কাজে এগুলো হচ্ছে পরিবর্তনশীল প্রতীক। প্রকাশধর্মী প্রতীক, কিছু কিছু প্রতীক আছে যেগুলো প্রকাশ করে, এগুলো হচ্ছে প্রকাশধর্মী। চাঁদ, সূর্য, এগুলো কি তার নিজস্বতা প্রকাশ করে, এগুলো সুনির্দিষ্ট কিছু প্রতীক। আবার পরিবর্তক প্রতীক, পরিবর্তক প্রতীকগুলো হচ্ছে এমন প্রতীক যেগুলো পরিবর্তন হয়। এগুলো মানে এক এক সময় এক এক ভাবে যে ব্যাখ্যাকারী সে গ্রহণ করে তার মানে বিষয়বস্তুকে প্রকাশ করতে পারে বা ব্যাখ্যামূলক প্রতীক। নির্দেশমূলক প্রতীকেও কিছু কিছু জিনিস আছে যেগুলোকে নির্দেশ করে, যেমন ম্যাগ কি সরাসরি কিন্তু আমাদেরকে কোনো মেসেজ দিচ্ছে, অর্থাৎ নির্দেশ করছে যে বৃষ্টি হবার সম্ভাবনাকে। এই জন্য ওই সব প্রতীককে বলা হয় নির্দেশমূলক প্রতীক। আবার কিছু কিছু প্রতীক আছে যেগুলোকে সাধারণ প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। এই সাধারণ প্রতীক আবার দুই রকম, শাব্দিক, অশাব্দিক। শাব্দিক প্রতীক যেমন বই, টেবিল, চেয়ার, অর্থাৎ যত রকমের নাউন আছে, প্রোনাউন আছে, সেগুলো হচ্ছে শাব্দিক প্রতীকের অন্তর্গত। আর অশাব্দিক যেগুলো, এগুলো কিন্তু আমরা প্রতীকী যুক্তিবিদ্যায় অধিকভাবে ব্যবহার করতে দেখি। কাজে প্রতীক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 রকম, মোটামুটি 6 রকম ভাবে প্রতীককে প্রতীকী যুক্তিবিদ্যায় আলোচিত হতে দেখা যায়। এখন আমরা দেখব সংকেত কি। সংকেত হচ্ছে এমন কিছু চিহ্ন যা প্রতীকী যুক্তিবিদ্যার বহু বহু আগে থেকে
বীজগণিত বা গণিত ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা হয়ে আসছে। সংকেত, এই সংকেত দুরকম হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক, এটিকে কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি না। যেমন বিদ্যুৎ চমক, এই যে সংকেত, এটা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। যেটা নিজে নিজে তৈরি হয় সেটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক সংকেত। কিন্তু মানুষ ইচ্ছাকৃতভাবে যে সংকেত তৈরি করে সেগুলো হচ্ছে কৃত্রিম। বীজগণিতের হতে পারে, প্রতীকী যুক্তিবিদ্যার হতে পারে, গণিতের হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো যেমন সংকেত, তেমনি ভাবে প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা যে পি কিউ আর এস টি বা এ থেকে জে পর্যন্ত যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু কৃত্রিম। কাজে কৃত্রিম চিহ্নগুলোই হচ্ছে মানে সংকেতের একটি অংশ। এই কৃত্রিম অংশের চিহ্নগুলি প্রতীকী যুক্তিবিদ্যা অধিক হারে ব্যবহার করা হয়। তো এই হলো সংকেত সম্পর্কিত আলোচনা। প্রাকৃতিক বা স্বাভাবিক সংকেত এবং কৃত্রিম বা যেটা মানুষ নিজেরা তাদের পছন্দ অনুসারে স্বেচ্ছামূলকভাবে তৈরি করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমরা শুরু করেছিলাম প্রতীকী যুক্তিবিদ্যার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আধুনিক প্রেক্ষাপট পর্যন্ত, যেখানে আমরা প্রতীকী যুক্তিবিদ্যাকে একটি পূর্ণাঙ্গ অবস্থায়, যদিও কোনো কিছু পূর্ণাঙ্গ বা শেষ না, এর পরিবর্তন আছে, তারপর আমরা যে বিষয়টি এখন পড়ছি এবং তোমাদেরকে পড়াচ্ছি সেটির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। প্রতীকী যুক্তিবিদ্যা কিভাবে এসছে তার আলোচনার পাশাপাশি প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে, সেই প্রতীকী যুক্তিবিদ্যা বচন, যুক্তি এবং যৌগিক বচন, আরোহ অবরোহ, অনুমান এবং রূপগত বস্তুগত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে এই প্রতীকী যুক্তিবিদ্যা আলোচনায় যে মূল উপাদানগুলো আছে পাশাপাশি, যেমন প্রতীক এবং সংকেত, এই দুটি ছাড়া কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা সম্ভব নয়। এই দুটি বিষয় নিয়েও আমি সংক্ষেপে আলোচনা করেছি। তো শেষ করছি আজকের আলোচনা। জানি তোমরা বই নাওনি, তারপরেও আমার এই আলোচনা থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে আমার এই পরিশ্রম হয়তো কিছুটা হলেও সার্থক, বলবো না, আমি কিছুটা হলেও সান্ত্বনা পাবো। যেখানেই থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ হাফেজ।